হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হাবিব গ্রাফিক্স স্কুল থেকে সবাইকে স্বাগতম। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের হোম বাটনের আন্ডারে যেগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার আমি আজকে একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 2 ভিডিও, দ্বিতীয় ভিডিও। আশা করি হোম বাটনের যতগুলো অপশন বা যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে আপনি উপকৃত হয়েছেন, আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত হতে পারে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যাতে করে লাইক করলে আমাদের ভিডিও তৈরি করার উৎসাহটা বেড়ে যায়। অবশ্যই লাইক করে আমাকে উৎসাহ দিবেন, তাহলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। চলুন দেখে আসি। মাইক্রোসফট ওয়ার্ডটি আমরা ওপেন করে দিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডের আজকে হোম বাটনের যে আন্ডারে যেগুলো ফিউচার আছে সবগুলো ফিউচারগুলো আমরা কাজ করব। প্রথম অবস্থায় আমরা মাইক্রোসফটটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাইক্রোসফট 2010, আমরা 2010টি ওপেন করলাম। দেখতে পাচ্ছেন 2010-এর যে ইন্টারফেসটি ঠিক এভাবে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে মেনু বার। এখানে মেনু বারের ভিতরে কি আছে দেখতে আমি একটু আপনার সাথে শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন ফাইল, হোম, ইনসেট, তারপরে পেজ লেআউট, এভাবে অনেকগুলো মেনু বার আছে। এগুলো আমাদের আজকে যে কাজটি সেই কাজটি হবে হোম বাটনের যে হোম মেনু বারটির কাজ হবে। এবং হোম মেনু বারের আন্ডারে যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার নিয়ে আজকে আপনাদের মাঝে ডিসকাস করব। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে একটি পেজ অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এই পেজটি দেখতে পাচ্ছেন, এই যে পেজটির যে মার্জিনের যে অংশটা, এটা বডি। এই বডির ভিতরে আপনাদের যা কিছু টাইপ করার এখানে টাইপ করতে হবে। বডির বাহিরে যেতে পারবেন না, বডির যদি বাহিরে কোনোভাবেই মুভমেন্ট করতে পারবেন না। যাই হোক, যদি বাহিরে মুভমেন্ট করলেও সেটা লেখাটা উলট পালট হয়ে যাবে, লেখাটা ভালো লাগবে না। যার কারণে এই যে মার্জিনটা আমি নিয়ে আসছি। এটা কিভাবে নিয়ে আসে এ নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও আছে। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে আসতে পারেন, অথবা মাইক্রোসফট ওয়ার্ডের যে প্লে বাটন থেকেও আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। চলুন দেখে আসি। দেখতে পাচ্ছেন যে এখানে যে হোম বাটনের আন্ডারে যতগুলো ফিউচার আছে সব ফিউচারগুলো সাথে আমি পরিচয় করে দিব। ভিডিওটি একটু লং হবে, ভিডিওটি লং হলেও আপনারা ভিডিওটি দেখবেন, যাতে করে আপনারা সব কিছুই বুঝতে পারেন। বেসিক কম্পিউটার শিখবেন বা বেসিক কম্পিউটার শিখতে যারা আগ্রহী, ভালো, আপনারা ইউটিউবে অনেক রকমের কোর্স দেখেন বা ভিডিও দেখেন, সে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। ভিডিওতে শিক্ষণীয় জিনিসগুলো খুবই কম এভাবে থাকে, বাট আপনারা শিখতে পারেন না। কিন্তু আমি আপনাদের এভাবে গ্যারান্টি দিয়ে বলতেছি, আমার যতভাবে আপনাদের সহযোগিতা করা যায় সবভাবে আমি সহযোগিতা করব, এবং সহযোগিতা যাতে করে আপনারা ভালো করে শিখতে পারেন। যাই হোক, আমরা দেখব যে হোম বাটনের আন্ডারে যতগুলো ফিউচার আছে ফিউচারগুলোর সাথে আমরা পরিচিত হব। আমি কোনো কিছুই যেহেতু অনেকের ইউটিউবের ভিডিওতে অনেক কিছুই লুকিয়ে লুকিয়ে কাজ করে বা এভাবে কিছু ইত্যাদি, আমি কোনো কিছু লুকাবো না। জাস্ট আপনাদের শিখবেন, জাস্ট আপনারা যারা শিখতে আগ্রহী তারা শিখবেন। আমি সব কিছুই আপনাদের সাথে ওপেনলি কথা বলে কাজ করব, এবং কিবোর্ডের যে শর্টকাটগুলো সব কিছুই আপনাদের জানিয়ে দিব। যাই হোক, এখান থেকে আমরা হোম বাটনের আন্ডারে চলে আসছি। এখান থেকে আমাদের ফিউচারগুলো, যে হোম বাটনের আন্ডারে যে ফিউচারগুলো আছে ফিউচারগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। এখানে যদি আমি এই যে বডিটা আছে, এই বডিটার ভিতরে যদি আমি লিখি, যেমন বডিটার ভিতরে লিখি যদি বাংলাদেশ, BANGLADES, বাংলাদেশ, আমি বইটার ভিতরে লিখলাম বাংলাদেশ। এখন যদি আমি বাংলাদেশটাকে
যদিও একটু বড় করতে চাই, যেমন বাংলাদেশের যে ফন্টটা আছে, আমরা যে লেখাটা আছে জাস্ট ফন্ট, লেখাটাকে ফন্ট বলা হয়। যারা নতুন আসছেন তারা হয়তো কেউ বুঝবেন কেউ বুঝবেন না, যে বাংলা যে আমি যে বাংলাদেশটা লিখলাম, এই বাংলাদেশটার যে ফন্ট আছে বা লেখাটা আছে বা টেক্সটটা আছে, এই টেক্সটার লেখাটা আমি যদি পরিবর্তন করতে চাই, যেমন প্রথমে আমি একটু জুম করি, বাট একটু জুম করি যে লেখাটা আমি একটু বড় করব। বড় করার জন্য আমি যেতে পারি, দেখতে পাচ্ছেন যে এই যে এইখানে যে 11 নম্বর যে আছে, এই 11 পাশে যে অ্যারো ডাউনটা আছে, এখানে আমরা ক্লিক করব। জাস্ট এখানে ক্লিক করে আমরা যদি একটু দেখেন 24 28, আমরা যদি 28 দিয়ে রাখি, দেখেন কিন্তু আমাদের লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তারপরে চাইতেছি যে আমরা এই যে ফন্ট আছে, ফন্টটা আমরা চেঞ্জ করব, বা টেক্সটটা আছে আমরা টেক্সটটা চেঞ্জ করব। টেক্সটের ফন্টটা আমরা চেঞ্জ করব। কিভাবে আমরা টেক্সটের ফন্টটা চেঞ্জ করব, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 11 পাশে এই যে অপশনটা আছে, অ্যারো ডাউন আছে, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার আগে অবশ্যই, যে কোনো কাজ করার আগে অবশ্যই আপনাদের যে টেক্সটটা লিখবেন বা যে ডকুমেন্টগুলো লিখবেন, অবশ্যই ডকুমেন্টগুলো আপনাদের যে এগুলো আপনাদের মার্ক করে নিতে হবে। মার্ক করে তারপরে আপনারা এখান থেকে জাস্ট এই যে অ্যারো ডাউনটা ক্লিক করবেন। অ্যারো ডাউনটা ক্লিক করার পরে যে ডকুমেন্টগুলো আমরা কাজ করি মাইক্রোসফট ওয়ার্ডে, মাইক্রোসফট অফিসে যে কাজ করি, যেটা যে কোনো অফিস আদালতে যেটা আপনি লিখবেন, সেটা আপনার টাইম নিউ রোমান্স, এখানে যে এই যে ফন্টটা আছে, এই ফন্টটাই আপনারা কনভার্ট করবেন বা এই ফন্টটাই আপনারা লিখবেন। যদিও আপনাদের কোনো স্টাইলিশ কোনো ফন্টের প্রয়োজন হয়, স্টাইলিশ কোনো ফন্টের প্রয়োজন হলে তবে আপনারা এখান থেকে বিভিন্ন রকমের ফন্ট আছে, স্টাইলিশ বা যে কোনো ফন্ট যদি আপনাদের প্রয়োজন হয়, এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। এখানে দেখবেন অহরহ ফন্ট আছে, এখান থেকে যে কোনো ফন্টে আপনারা কিন্তু যে লেখাটা লিখবেন, ওই লেখাটাকে আপনি মার্ক করে ওই লেখাটাকে এখানে ফন্টে কনভার্ট করতে পারবেন, এবং যেটা আপনি লিগ্যাল বা অফিসিয়ালি কাজ করবেন, সেই কাজটা আপনার টাইম নিয়ে রোমান্সে করবেন। আশা করি ফন্টের বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছেন। এখান থেকে যদি আমি চাচ্ছি যে আমার লেখাটা একটু ছোট করব, এখান থেকে লেখাটা আমি ছোট করব, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখান থেকে জাস্ট কি পাচ্ছেন, যেটি আমি 11তে নিয়ে আসি, আবারও 11তে চলে আসছি। এখান থেকে যদিও আমি দেখতে পাচ্ছি আবার যদি বড় করতে চাই, তাহলে বড়ভাবে চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিভাবে টেক্সটের ফন্ট চেঞ্জ করবেন এবং লেখা জুম আউট এবং আউট করতে পারবেন এবং ইন করতে পারবেন। যাই হোক, বুঝতে পারছেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন, যেহেতু বিষয়টা হলো মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো কাজ যদি আপনি কম্পিউটারে করেন, বাট আপনার ব্রেনটাকে একটু ভালোভাবে ব্রেনটা একটু শার্প হতে হবে। শার্প হলে হয় কি, আপনার ব্রেনটাকে ঘুরাতে হবে, বাট একটু ভালোভাবে ঘুরাতে হবে, যে আমি জিনিসটা শিখতে পারছি, যে এই জিনিসটা শিখতে পারছি, এই জিনিসটা থেকে আমি কিভাবে কাজ করব বা কত প্রকার কাজ করা যায়। যেমন আমি যদি সব কিছুই বিস্তারিত আপনাদের বলে দিচ্ছি, যেহেতু আপনারা এখানে যারা কাজ শিখবেন তারা একদমই হয়তো নতুনদের জন্য আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। যেখানে আমি কিন্তু ফন্ট জুম এবং জুম আউট করলাম, যে এখন ফন্টের সাইজ আছে 36, এই 36 সাইজটা যদি আমি চাচ্ছি যে কোনো যে বি আছে, বাংলাদেশের যে বি আছে, বাংলাদেশের বিটা আমি 48 সাইজ করব। তাহলে আমরা কি করণীয়, যে কোনো একটি শব্দ আমরা বড় করব, তাইলে আমাদের এই যে বিটাকে আমরা সিলেকশন করব, মার্ক করব, বিটাকে আমরা সিলেকশন করে তারপরে এখান থেকে আমরা 72 দিয়ে দিব, শুধু বিটা। দেখেন, শুধু বিটার উপর 72 দেয়, তাহলে এই পজিশনে চলে আসবে। তারপর যদি এল যেটা আছে, এই যে এল যেটা আছে, এই এলটাকে আমরা 48 করে দিব। দেখেন, এলটাকে আমরা 48 করে দিলাম, এবং এইচ যেটা আছে, এইচটাকে আমরা এখান থেকে 72 করে দিলাম। দেখেন, বাট আপনার মাথায় একটু ঘোরাতে হবে, যতটা আপনারা ব্রেনটাকে আঘাত করবেন ততটা আপনারা ভালো করে জানতে পারবেন বা ভালো করে শিখতে পারবেন। আপনারা একটু ভালোভাবে আঘাত করলেই হয়, আঘাত করলে আপনারা ভালোভাবে শিখতে পারবেন। যাই হোক,
এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ফন্টগুলো টেক্সটগুলো ফন্টের টেক্সটগুলো আপনারা চেঞ্জ করবেন, জুম ইন করবেন, জুম আউট করবেন, ফন্ট চেঞ্জ করবেন। হয়তো দুইটা জিনিস বা দুইটা কনসেপ্ট আপনাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি দেখাবো যে কিভাবে আপনারা এই ফন্টগুলো দেখতে পাচ্ছেন। আমি যদি এই ফন্টটা মার্ক করলাম, এই মার্ক করলে এই ফন্টটাকে আমি কপি করব, কাট করব। এখানে দেখতে পাচ্ছেন যে কাট অপশন আছে, আমরা কাট করলাম, এখানে ফন্টটাকে চলে গেছে। আপনার কাট অপশন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় একদম কাট করে নিয়ে যাওয়া। আর কপি সিস্টেমটা হলো একটা লেখা বা একটা টেক্সট দিয়ে, কপি সিস্টেমটা তো আপনারা সবাই বুঝেন যে আপনারা ফটোকপি করতে যান যেভাবে দোকানে, যে একটা কপি দিয়ে আর একটা হাজার হাজার কপি বা হাজার হাজার ডকুমেন্ট বের করা। যাই হোক, যেটা কাট আছে কাট দিয়েও বের করা যায়। যাই হোক, এখান থেকে আমরা কাট করে আমরা আবারও পেস্ট করি, দেখেন কন্ট্রোল ভি। কিবোর্ড থেকে আপনারা কীভাবে পেস্ট করবেন, কন্ট্রোল ভি। কিবোর্ড থেকে যদিও দেখতে পাচ্ছেন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলাম, আমি একটা চলে আসছে। যদি কিবোর্ড থেকে আমি আটা দিই কন্ট্রোল ভি, দেখেন দুইটা চলে আসছে। কিবোর্ড থেকে এখন আমরা যদি দুইটা কন্ট্রোল ভি দিই, যেমন কন্ট্রোল ভি, দেখেন এখানে কিন্তু 3-4টা চলে আসছে। এই যে এখন যদি আমি এই যে লেখাটা, এই লেখাটার পাশে যদি সমন্বয় করতে চাই, এটাকে দেখেন এই যে চলে গেছে। আমি একটু কিবোর্ড থেকে স্পেস দিয়ে দিলাম। তারপরে যে এই লেখাটার পাশে এটা নিব, এটা নেওয়ার জন্য ব্যাক স্পেস ক্লিক করব এবং এখান থেকে স্পেস দিয়ে দিলাম। তাহলে আমার কিন্তু 4টা লেখা কিন্তু 2টা লাইন হয়ে গেছে। এখন আমি যদি এই লেখাটাকে 4টা লাইন, এই যে 2টা লাইনে আমি 4টা করব, 4টা করার জন্য এই প্রথমে মার্ক করতে হবে। প্রথমে মাথায় রাখতে হবে যে আমাকে যে কোনো কাজ করার ক্ষেত্রে প্রথমে মার্ক করতে হবে। আচ্ছা, প্রথমে আমি মার্ক করলাম। মার্ক করার পরে এখান থেকে আমরা কিবোর্ড শর্টকাট যেটা আমি ব্যবহার করছি, এখন আমি কাট ব্যবহার করছি না, কাট করতেছি না। কিবোর্ড শর্টকাটে এখান থেকে কন্ট্রোল সি, যেটা কন্ট্রোল সি দিলে কপি হবে। আবার যদি আমি এইখানেই আমি মাউসের কার্সারটি রাখবো, মাউসের কার্সার বলতে যেটা আপ ডাউন করে, এই যে টেক্সট ডকুমেন্ট যেখান থেকে লেখা শুরু করবেন, যেটা আপ ডাউন করে এখান থেকে শুরু করতে পারবেন। আচ্ছা, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি কন্ট্রোল ভি পেস্ট করব। দেখেন এখন কয়টা লাইন হয়েছে আমরা যদি দেখি, 1 2 3 4 দেখতে পাচ্ছেন, আমাদের ছিল 2টা, হয়ে গেছে 4টা। এখন যদি আমি 4টা থেকে 8টা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের একই কাজ বা একই করণীয়। এখান থেকে জাস্ট এই যে এখান থেকে মার্ক করতে হবে। মার্ক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কপি, এখন আর কিবোর্ড থেকে দেখাচ্ছি না, এখন এখান থেকে দেখাচ্ছি কপি। জাস্ট আপনারা কপি করবেন। কপি করে এই যে মার্কটাকে কেটে দিয়ে জাস্ট মার্কটা কেটে দিবেন। কীভাবে, জাস্ট যে কোনো একটা জায়গায় আপনি ক্লিক করবেন, যে বক্সটার ভিতরে, যে বইটার ভিতরে যেখানে লিখবেন, লেখার পাশেও ক্লিক করতে পারেন, যে কোনো জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে পেস্ট আছে, আমি এখন কিন্তু কিবোর্ড থেকে পেস্টটা দেখাচ্ছি না, এখান থেকে সরাসরি দেখাচ্ছি। এখানে পেস্ট অপশনটি আছে, এখানে পেস্ট করে দিবেন। এখন দেখেন কতগুলো হয়েছে, আমরা যদি একটু গণনা করি, দেখেন 1 2 3 4 5 6 7 8, আমাদের ছিল 4টা, 4 থেকে 8 হয়ে গেছে। আমি 8 থেকে 16 এভাবে জাস্ট আপনারা কপি করে বা কাট করে করে আপনারা পেস্ট করবেন, তাহলে এটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, বুঝতে হয়তো আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। যাই হোক, এখানে কিন্তু আমাদের 2টা পেজ অলরেডি অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। আমাদের যখন আমরা একটা কিছু বা একটা ডকুমেন্ট লিখবো, লেখার ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনোভাবেই দেখতে পাচ্ছেন এখান থেকে 2টা পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিকলি। এখন আমরা যদি একটা পেজকে আমরা ডিলিট করব, এখানে আমাদের একটা পেজ দরকার নাই, তাহলে আমাদের এখান থেকে এগুলো মার্ক করতে হবে। মার্ক করে আমরা কিবোর্ডের ব্যাক স্পেস অথবা ডিলিট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা পেজ কিন্তু অলরেডি চলে গেছে। এখানে আপনারা চাইলে খেয়াল করতে পারেন যে 2টা পেজ আসলে কিনা। দেখতে পাচ্ছেন এখানে পেজ নাম্বার 1 অফ 1। এখানে যদি আমরা 2টা পেজ নিই, তাহলে আমরা এন্টার ক্লিক করি, এন্টার ক্লিক করে আমরা দেখেন আমরা যদি এন্টার দেখেন 2টা পেজ কিন্তু এখন হয়ে গেছে। দেখেন পেজ 2 দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি পেজ 1
পেজ 2 এখানে দুটো পেজ হয়ে গেছে। আমরা যদি এটাকে ডিলিট দেই আমরা এটাকেও চাইলে ডিলিট দিতে পারি। ওকে, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা একটা পেজ রাখলাম এবং একটা পেজের ভিতরে যতগুলো লেখা আছে সব লেখাগুলো রেখে দিলাম। এখন এই লেখাগুলোকে যদি আমি যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো আমি একটু ছোট করি, যেহেতু অনেক বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা আমি 26 রেখে দিলাম এবং লেখাগুলো আমি একটু সাজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লেখাগুলো আমি একটু 3টে লাইন করলাম, 3টে লাইনে সাজিয়ে নিলাম। আচ্ছা, এখন আমি যদিও আমি এখান থেকে লেখাগুলোকে আমি একটু মার্ক করলাম, মার্ক করে এখান থেকে আমি দেখতে পাচ্ছেন লেখাগুলো একটু ছোট ছোট আছে। লেখাগুলো যদি আমি একটু বোল্ড করি, যেমন আমি একটু লেখাগুলো যদি একটু বোল্ড করতে চাই, যেমন আমি লেখাগুলো মোটা করতে চাই, তাহলে আমি এটা মোটা করতে পারি। মোটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে বি অপশনটি, অথবা কিবোর্ড থেকে Ctrl+B মানে কন্ট্রোল বি, এখান থেকে বি অপশনটি আমি ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি, আপনারা লক্ষ্য করবেন, তাহলে দেখতে পারবেন যেটা মোটা হয়ে গেছে। দেখেন এটা কিন্তু আগের চাইতে, যে আগে যে টেক্সটটা ছিল আগের টেক্সটটার চাইতে একটু মোটা হয়ে গেছে। এখন যদি আবারও যদি এইটা মোটাটা যদি আপনি চিকন, যেটা পূর্বের যে প্রিভিয়াস যে সাইজটা ছিল প্রিভিয়াস সাইজে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনারা Ctrl+B দেখতে পাচ্ছেন। আবার যদি আপনারা যে প্রিভিয়াস সাইজটা নিতে চান, যে মোটা ছিল মোটাটা নিতে চান, সেক্ষেত্রে আপনাদের Ctrl+B। আশা করি বুঝতে পারছেন যে কিবোর্ড এবং যে এখানে যে অপশনগুলো আছে, অপশনগুলো প্রত্যেকটা অপশন আমি কিবোর্ডের সাথে সাথে এখান থেকেও বলে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা এটা রাখলাম নর্মালি। তারপরে এখান থেকে আমরা যদি ইটালিয়ান করতে চাই, একটু লেখাটা স্টাইলিশ বাঁকা, যদি ইটালিয়ান করতে চাই তাহলে আই, এটা দেখেন এখান থেকে আই একটু বাঁকা হয়ে গেছে। আমরা যদি এটা তুলে দিই, দেখেন সোজা একটু বাঁকা। এটাকে আমরা যদি কিবোর্ড থেকে কাজ করি তাহলে Ctrl+I, এখান থেকে Ctrl+I, দেখেন Ctrl+I দিবেন, কিবোর্ডের কন্ট্রোল চিপে ধরে আই ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা কাজ করবে। আচ্ছা, তারপরে এটার নিচে নিচে যদি আমি আন্ডারলাইন দিতে চাই, আমি সাপোজ কোনো কিছু লিখলাম, যেমন এখানে সাপোজ বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ লেখার পরে এখানে আন্ডারলাইন করতে হবে, হাইড করতে হবে। দেখেন এখানে আন্ডারলাইন দিয়ে দিলাম, এই যে এখানে প্রত্যেকটা আন্ডারলাইন দিব, প্রত্যেকটা আমি হাইড করব। দেখেন প্রত্যেকটা আন্ডারলাইন দিলাম। এখন আন্ডারলাইন দেওয়ার জন্য Ctrl+U, আমরা Ctrl+U প্রেস করব। দেখেন Ctrl+U প্রেস করলে আন্ডারলাইন হবে এবং Ctrl+U প্রেস করলে আন্ডারলাইন চলে যাবে। এটা কিবোর্ড শর্টকাট। এবং এখান থেকে যদি আন্ডারলাইনটি আপনি সরিয়ে দিতে চান, তাহলে এখান থেকে এই যে ইউতে ক্লিক করতে হবে এবং আন্ডারলাইন সরে যাবে। এবং এখান থেকে আন্ডারলাইনের যে আন্ডারলাইনটা আছে, আন্ডারলাইনটা যদি বিভিন্ন স্টাইলিশ করতে চান, তাহলে এই যে অ্যারো ডাউনে ক্লিক করবেন। অ্যারো ডাউনে ক্লিক করার পরে এখানে বিভিন্ন স্টাইলিশ আছে, আপনারা যে স্টাইলটি আপনাদের প্রয়োজন হয় ওই স্টাইলটি আপনারা দিয়ে দেবেন। অনেকে বই লেখেন, বই লেখার ক্ষেত্রে আপনাদের এই আন্ডারলাইনটি প্রয়োজন হয়। বিভিন্ন লেখা আপনারা হাইড করতে, মানে বিভিন্ন লেখা আপনি হাইডভাবে শো করতে চান, মানে বড়ভাবে প্রেজেন্ট করতে চান, তখন আপনাদের কিন্তু এই আন্ডারলাইনটি খুব কার্যকরী একটি কাজে আসবে। যাই হোক, এখন এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ইটালিয়ান এবং বোল্ড আন্ডারলাইন করবেন। সব কিছু আপনাদের বুঝে আসছে হয়তো, যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি লেখাটাকে তো একভাবে ছোট বড় করলাম, জাস্ট লেখাটাকে ছোট বড় করার জন্য আরেকটি পদ্ধতি আছে, যেটা এই যে 2টা এ দেখতে পাচ্ছেন। এই 2টা এ যদি আমরা ক্লিক করি, দেখেন একটা এ ক্লিক করলে যেটা বড় হাতের যেটা এ আছে, যেমন এখানে দুটোটাই বড় হাতের এ, বাট একটা সাইজটা বড় একটা সাইজটা ছোট। এখানে যে আপনাদের যে বিগ সাইজের যে এটা আছে, এটা ক্লিক করলে আপনাদের লেখার যে ফন্টটা বড় হবে, এবং যে স্মল সাইজের লেখাটা আছে লেখাটা ক্লিক করলে এটা ছোট হবে। এটা এই দুইটার একই কাজ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ABC, এটা আপনাদের লেখার ক্ষেত্রে যদি কোনো প্রোডাক্ট লিস্টিং করেন, প্রোডাক্ট লিস্টিং করার পরে যদি কোনো দাম প্রাইস যদি আপনারা ক্লোজ করে এটা বসাতে চান, তাহলে এটা দিয়ে এই যে ABC এটা দিয়ে কাজ করতে পারেন। তারপরে আপনারা x2 এখানে যদি x2 এটা হচ্ছে 70, এটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই, এগুলো আপনাদের প্রয়োজন নাই। যাই হোক, আমরা এগুলো কেটে দিলাম। আচ্ছা, তারপরে এখানে যে এই দুইটা লেখা জুম আউট জুম ইন
এই দুইটা আপনারা হয়তো বুঝতে পারছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এ একটা আছে আপনাদের বড় হাতের এ, একটা ছোট হাতের এ দেখতে পাচ্ছেন, ক্যাপিটাল লেটার স্মল লেটার দুটো লেটারের এ আছে। এখানে যদি আমরা ক্লিক করে একটু দেখাই, এখানে এখানেও তেমন একটা কাজ নেই, কাজটা আমরা পরে দেখাই কাজ করতে করতে। এখান থেকে আমরা যদিও একটু দেখেন, যদি একটু স্টাইলিশ করতে চাই ফন্টটা, এই ফন্টটা যদি আমি একটু স্টাইলিশ, যেমন আমি শুধু এটা নিই, এই বাংলাদেশ। আচ্ছা, এই বাংলাদেশটা যদি আমি নেই, আমি এই বাংলাদেশটা নেওয়ার পরে আমরা এটা মার্ক করব, মার্ক করে আমরা যে এই যে টেক্সট ইফেক্ট, আমরা টেক্সট ইফেক্টে চলে যাব। টেক্সট ইফেক্টে গিয়ে আপনারা কিন্তু এখান থেকে ইফেক্ট সাইজটা আপনারা যে কোনো সাইজে আপনারা যে কোনো ইফেক্ট বা যে কোনো স্টাইলটা আপনারা নিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন যে আমি এই ইফেক্টটা নিলাম। এই ইফেক্টটা নেওয়ার পরে আমি যদি আমি একটু চলে যাই আউটলাইন, আমি আউটলাইনে কি কালার দিব, আমি আউটলাইনের কালারটা আমার নিজস্ব কালারটা সেট করতে পারি। এবং আবারও যদি চলে যাই অ্যারো ডাউনে, এবং যে আমার যে ইফেক্টটা যে শো করবে, এটা আউটলাইনটা শো করবে কিভাবে, এটা আমি যদি চাই আমি আউটলাইনটা ইনলাইনটা শো করাতে হবে কিভাবে, যা এগুলো আমরা চাইলে সিলেকশন করতে পারি। তারপরে এখান থেকে আরও আছে, যেমন যদি আপনি ওয়াটার মার্ক সিস্টেম চান, তাহলে ওয়াটার মার্ক সিস্টেম এগুলো সিলেকশন করে দিবেন। তারপরে এখান থেকে আপনার লেখাটা যদি একটু বোল্ড সাইজে করতে চান, তাহলে এখান থেকেও বোল্ড করতে পারবেন। এই জাস্ট টেক্সট ইফেক্টের কাজটাই এতটুকু। আপনারা হয়তো এই টেক্সট ইফেক্টের কাজটা হয়তো বুঝতে পারছেন। যাই হোক, তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন টেক্সট ইফেক্ট দেখলাম। তারপরে এ বি দুটোটাই স্মল লেটারের, এই দুটোটা স্মল লেটারে যদি আমরা এই টেক্সট ইফেক্ট একটু কেটে দেই, আমরা ব্যাক আন্ডু করে দিই, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তারপরে আমরা এন্টার ক্লিক করে এটা নিচে নিয়ে আসবো। তারপরে এখানে মার্ক করব, তারপরে এবি যেটা আছে, এই এবিতে আমরা যদি ক্লিক করি, এই যে টেক্সট হাইট লাইন কালার দেখতে পাচ্ছেন, টেক্সটটা যাতে আমি হাইড করতে চাই, যেমন এখানে আমার অনেকগুলো লেখা আছে। যেমন আমি যদি একটু সাপোজ আপনাদের দেখাই, আচ্ছা এখানে 3টে লাইন আছে, আমি 3টে লাইন থেকে আমি 6টা লাইন করতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি 3টে লাইন থেকে দেখতে পাচ্ছেন একটা পেজে আমি লাইন করলাম। এখন এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটাকে আমি কিভাবে, সব টেক্সটগুলোই তো সমান ডিস্টেন্সে আছে বা সমান লেখা আছে। এই টেক্সটটাকে আমি বিভিন্ন আইটেমে বা বিভিন্ন ভাবে কিন্তু আমি এটা প্রেজেন্ট করতে পারি, হাইড করতে পারি। কিভাবে হাইড করব, যেমন এখান থেকে বোল্ড করেও কিন্তু হাইড করতে পারি, যে সবগুলো যে আছে টেক্সট আছে, এর ভিতর থেকে ডিফেন্ট এই লাইনটা এভাবে, ঠিক আছে, এভাবে হাইড করতে পারি বা এভাবে শো করতে পারি, প্রেজেন্ট করতে পারি। আবার এখান থেকে যদি এটা না দিতে চান, বোল্ড না দিতে চান, আন্ডারলাইন দিতে পারেন। এই যে সবগুলো চাইতে ডিফেন্ট কিন্তু এটা আন্ডারলাইন করা আছে, মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা লাইন, যারা বই লিখবেন বা যারা অফিসিয়ালি কোনো ডকুমেন্টের কাজ করবেন তাদের জন্য এই বিষয়টি। তারপরে যদি আপনি চাচ্ছেন না এই জিনিসটাও হবে না, আমি আন্ডারলাইনও করতে চাচ্ছি না, আমি চাচ্ছি ডাইরেক্টলি আমি যে মার্কার আছে মার্কারের মতন ডাইরেক্টলি মার্ক করতে চাচ্ছি, যে কোনো রং দিয়ে, তাহলে আপনারা এই যে আন্ডারলাইন তুলে দেবেন। আন্ডারলাইন তুলে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন এবি এবং টেক্সট হাইট লাইন, এখানে আপনারা ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু হলুদ হয়ে গেছে অলরেডি। এখন যদি আপনি হলুদটা চেঞ্জ করতে চান, যে আমি হলুদ রাখবো না, হলুদটা চেঞ্জ করবো, তাহলে আমরা হলুদ কালারটি আমরা এখানে আমাদের সিলেকশন করা হয় না, আমরা সিলেকশন করে নিচ্ছি। এই যে এখন কিন্তু আমাদের কালারটি ওইটা চলে আসছে। এখন যদি আমরা অন্যটা কালার দিতে চাই, এই কালারটা সিলেকশন করে আমরা মার্ক করবো, দেখতে পাচ্ছেন এই কালারটা চলে আসছে। এখন যদি অন্য কালার দিতে চাই, তাহলে আমরা একই সিস্টেমে আমরা এই যে এটা মার্ক করে দেখেন, আমরা যেটা মার্ক করবো ওইটাই কিন্তু কালার হয়ে যাবে। এখন কিন্তু যেটা মার্ক করবো ওইটাই কালার হয়ে যাবে। আমি 3টে লাইন হাইড করে দিলাম। তারপরে হাইড বলতে মানে এটা মানে প্রেজেন্ট করলাম।
ভালোভাবে যেন দেখতে পারে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পেজ 3টা। তারপর যদি আমি এই যে এই কালারগুলো যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে সহজে বলি আমি টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার। এখন যে টেক্সট ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি তুলে দিতে চাই, তাহলে টেক্সট ব্যাকগ্রাউন্ড কালারটা তুলে দেওয়ার জন্য দেখতে পাচ্ছি নো কালার। আমরা যদি নো কালারে ক্লিক করি, নো কালারে ক্লিক করে আমরা 3টাকে একসাথে সিলেকশন করে দেখতে পাচ্ছেন নো কালার কিন্তু হয়ে গেছে। তারপরে এখানে থেকে দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে যাব টেক্সট কালার। আমরা টেক্সট কালারটি কিভাবে কি দিব, টেক্সট কালার দেওয়ার জন্য আমার ধরেন সাপোজ আমি যদি টেক্সটের কালার দিতে চাই, যেমন আমি এখান থেকে বাংলাদেশ এটুকু লিখলাম, এটুকু কালার করব। এটুকু কালার করার জন্য আমি এই যে লাল দিলাম। যদি আমি অন্য কালার দিতে চাই তাহলে অন্য কালারও দিতে পারি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই লাল দিলাম। তারপরে এখান থেকে যদি হলুদ প্রয়োজন হয় হলুদ দিলাম। তারপরে এটাকে আমি যতটুকু মানে যেটা আপনাদের প্রয়োজন হয়, যে টেক্সটটা বা যে অক্ষরটা আপনাদের প্রয়োজন হয় ওই অক্ষরটাই আপনারা সিলেকশন করবেন। ওই অক্ষরটা সিলেকশন করে আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে আমি জিটা সিলেকশন করলাম, জিটা সিলেকশন করে আমি এখানে জিটার রং দিলাম। এবং আপনাদের যা কিছু আছে মানে সব কিছু আপনাদের মেধা দিয়ে আপনাদের কাজ করতে হবে, মেধাকে একটু শার্প করতে হবে, মেধাকে একটু আঘাত করতে হবে, তাহলেই আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা প্রেজেন্ট করতে পারবেন বা সুন্দরভাবে কিন্তু ডকুমেন্টটা ক্রিয়েট করতে পারবেন। আমি কিন্তু খুঁটিনাটি যত প্রকারের বিষয়টি আছে বিষয়টি কিন্তু আমি একদম পরিপূর্ণভাবে আলোচনা করে যাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, ভিডিওটি টেনে দেখবেন না। একটা ভিডিও আমি মনে করি একটা ভিডিও যদি আমার ভিডিওটা দেখেন তাহলে অন্য কোনো ভিডিও দেখা লাগবে এমন কোনো কনসেপ্ট বা এমন কোনো প্রশ্ন আসবে না। যদিও অন্য কোনো ভিডিও আপনাদের একদমই দেখার প্রয়োজন হবে না। যদি আপনি আমার ভিডিওটি A to Z দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অফিসটা খুব সহজে শিখতে পারবেন। যেটা বেসিক কম্পিউটার আছে, আপনারা যারা বেসিক জানেন, বেসিক থেকে অ্যাডভান্স সবাই কিন্তু দেখতে পারেন যে কোন আপনারা যারা অ্যাডভান্স কম্পিউটারে অ্যাডভান্স জানেন, যেমন অন্য বিষয়ে অ্যাডভান্স জানেন বাট মাইক্রোসফট বিষয়ে অ্যাডভান্স জানেন না, মাইক্রোসফট বিষয় একদম বেসিক, তারা কিন্তু খুব সহজে কিন্তু আমরা এই বিষয়টি আপনারা লক্ষ্য করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাছে একদম ইজি হয়ে যাবে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি। যাই হোক, এখান থেকে আমরা যদি এখন চাচ্ছি যে আমরা তো বিভিন্ন কালার করে ফেলছি বিভিন্ন লাইনে, যেমন এই লাইনেও আমরা একটু কালার করে দিই, এই লাইনে আমরা কালার করে দিলাম, এই লাইনে আমরা কালার করে দিলাম, এই লাইনটা আমরা কালার করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন বিভিন্ন জায়গায় যদি আমরা কিন্তু ম্যানুয়ালি ধরে অনেকগুলো কালার করছি। এখন আমি যদি চাই যে এতটুকু সময় তো আমার নাই, যেহেতু কালারটা যেটা করতে হবে সেটা আমার নিজস্বভাবে ম্যানুয়ালি করতে হবে ধরে। আর যদি কালারটা যদি আমি ডিফল্ট কালারে বা হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে নিতে চাই তাহলে কিন্তু আমরা কিন্তু খুব ডিফল্ট কালারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই আসে, বাট এখানে কিন্তু ব্ল্যাক আসবে। ডিফল্ট কালারে যদি এখানে ব্ল্যাক আসবে বলতে কি এখানে যে কোনো কালার সিলেকশন করলে যা ওইটাই আসবে। আর ডিফল্ট কালারে যদি নিতে চাই, যেমন ডিফল্ট এখানে যে ডিফল্ট কালারটা ব্ল্যাকে যদি নিতে চাই তাহলে কিন্তু আমাদের যতগুলো আমরা কালার করছি ততগুলো আমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করে জাস্ট এখানে ব্ল্যাকে ক্লিক করে দেবেন। দেখেন সবগুলো কালার কিন্তু হয়ে গেছে ব্ল্যাক। আমরা যদি যেটাকে কালারিং করতে চাইছিলাম বা যেটা কালারিং করেছিলাম এটা কিন্তু একটা করে কালারিং করা লাগছে এবং কিন্তু আমরা একবারে কিন্তু ডিফল্ট কালারে চলে আসতে পারছি। যাই হোক, কালারিং কোনটা কালারিং করতে হবে এটা তো কম্পিউটার কমন তো জানে না, বাট এটা আমাদেরই সিলেকশন করে কালার করতে হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কালারটি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনার বুলেট পয়েন্ট, আপনারা কোনো কিছু লাইন লিখলেন, এখানে আমরা 10টা লাইন লিখলাম বা 10টা কন্ডিশন লিখলাম বা 5টা কন্ডিশন লিখলাম। 5টা কন্ডিশন বা 5টা লাইন বুলেট পয়েন্ট দিতে হবে বা আপনাদের যে মার্ক করতে হবে। ঠিক আছে, এখানে বুলেট পয়েন্টটি যেমন আমি বুলেট পয়েন্ট দিলাম, আমি 3টা বা 4টা লাইন লিখলাম। এই যে 4টা লাইন লিখলাম, 4টা লাইনে বুলেট পয়েন্ট দেবো। ঠিক আছে, এখানে বাজারের ধরেন বাজারের একটা প্রাইস লিখলাম, যেমন সরিষার তেল হাফ কেজি, আদা হাফ কেজি, পেঁয়াজ হাফ কেজি, মুরগি 5 কেজি। এভাবে আপনার বুলেট পয়েন্ট দিতে পারেন, অথবা আপনাদের গোল যে মার্ক কোনটি এটাও দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, অথবা টিক চিহ্ন দিতে পারেন যদি কোনো প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতি হয়। এভাবে এগুলো আপনারা দেখে কিন্তু দিতে পারেন। ঠিক আছে, যাই হোক, এগুলো আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এই যে বুলেট পয়েন্টগুলো দিতে হবে।
তারপরে এখানে নাম্বারিং সিস্টেম, যদি আপনি কোনো কিছু লিস্ট করেন, লিস্ট করার পরে যদি নাম্বারিং করতে চান তাহলে আপনি কিন্তু এখানে কিন্তু নাম্বারিং করতে, এখানে নাম্বারিং করবেন। এই যে আমি কিন্তু 3টা সিলেকশন করছিলাম, 3টাই কিন্তু নাম্বারিং হয়েছে। এখন এই 3টা কিন্তু একটু 8 পিস বা হয়ে গেছে। এটা হয়ে গেছে কি জন্য, যে আমাদের নাম্বারিংয়ের যে জায়গাটা, নাম্বারিংয়ের জায়গাটা ছিল না বিদায় নাম্বারিংয়ের জায়গাটা ও নিয়ে বাকি যে মাথার যে শেষ সীমানার যে টেক্সটটা ছিল বা যে ওয়ার্ড ছিল ওই ওয়ার্ডটা নিচে আপনাদের শিফট করে দিছে এভাবে, ঠিক আছে। যাই হোক, আমরা এটা যদি আমরা এটাই রাখলাম, রেখে আমরা যদি এটা ছোটো করি, একটু ছোটো করি, দেখেন যে ওইটা কিন্তু চলে আসছে। এই যে এটা এটা এখানে আসলো কীভাবে, সরি, আমরা যদি একটু আবার ট্রাই করি, ও আচ্ছা, এটার সাথে যাই হোক, এটাকে আমরা যদি নাম্বারিং করতে চাই, এটাকে আমরা নাম্বারিং করি 2, আমরা 2, এটা ম্যানুয়ালি নাম্বারিং করা যায়, এভাবে করতে পারি, এভাবে 2, 3, এভাবে ম্যানুয়ালি করা যায়। এবং আমরা যদি ম্যানুয়ালি না চাই, যেমন এখান থেকে ম্যানুয়ালি আমি চাচ্ছি না, ম্যানুয়ালি আমি কেটে দিই। ও আচ্ছা, এটা নাম্বারিং এই পাশে চলে আসছে, সরি। আচ্ছা, যদি কোনো কাউকে ম্যানুয়ালি করতে চাই তাহলে এখানে মাউসের কার্সারটি নিয়ে এখানে 1, তারপরে এখানে 2, এখানে 3, এভাবে ম্যানুয়ালি করতে পারি যদি ম্যানুয়ালি করতে চাই। আর যদি আমরা ম্যানুয়ালি না করতে চাই, ম্যানুয়ালি কেটে দিব, ম্যানুয়ালি কেটে দিব, কেটে তারপরে আমরা এই যে অপশনটি, নাম্বারিং অপশনটি, এই নাম্বারিং অপশনটি সিলেকশন করে কাজ করতে হবে। আচ্ছা, আপনাদের বিষয় এখানে সংখ্যা আছে, আপনাদের সংখ্যাগুলো দিতে পারেন। আচ্ছা, তারপরে এখানে আমরা নাম্বারিং অপশনটি গেলাম, তারপরে এখানে আপনাদের লাইন, ঠিক আছে, আপনাদের লাইনটির যে হাইট করবেন, আপনারা লাইনটি যে আপনারা করবেন, হাইলাইট করবেন, হাইলাইটের বিষয়টি এখানে যদি আমরা 3টে লাইন সিলেকশন করলাম, 3টে লাইন সিলেকশন করে আমরা এটা দিলাম, এটা কিভাবে হাইলাইট হলো, একটা জাস্ট 1 2 3, এটাও জাস্ট নাম্বারিং, এগুলো প্রয়োজন নাই, একটা শিখলেই অন্যটা বোঝা যায়, যেটা বুঝতেছি। এটাও জাস্ট আপনারা নাম্বারিং করতে পারেন ABC দিয়ে, এগুলো আপনাদের হয়তো এই যে এগুলো প্রয়োজন নাই, এগুলো আমরা নর্মালি করে দিলাম। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকটা ডকুমেন্টের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে লাগবে, আমার কিন্তু লেখাটা কিন্তু যে আমার মার্জিনের বাম পাশে আছে, তাই না, একদম বাম পাশে কিন্তু লাগানো আছে আমার যে মার্জিনটা আছে বা আমার যে বক্সটা আছে, বক্সটার যে আপনার কলমটা আছে, কলমটার সাথে একদম লাগানো আছে যে আমার টেক্সটটা। এখন যদি এই কলমটার সাথে থেকে টেক্সটটা যদি একটু আমরা যদি অ্যালাইনমেন্ট করে ঠিক করে দেই বা মাঝ বরাবর নিয়ে আসি, তাহলে আমরা কিন্তু 2টা পদ্ধতি নিতে পারি। যেমন একটা হচ্ছে আমরা কিন্তু ম্যানুয়ালি নিতে পারি। ম্যানুয়ালি কীভাবে, এখানে মাউসের কার্সারটি একদম ফার্স্টে রেখে তারপরে আমরা কিন্তু এন্টার ক্লিক করে নিতে পারি, দেখি যায় কিনা, এখন যাচ্ছে না, এভাবে যাবে, ঠিক আছে। আমরা ট্যাপ পেস্ট করে নিতে পারি, ঠিক আছে, এই 2টা একসাথে ট্যাপ পেস্ট করে নিতে পারি। আমরা এভাবে নিব না, আমরা নিতে চাচ্ছি যে একবারে। আচ্ছা, আমরা নিতে চাচ্ছি যে একবারে নিব। একবারে কিভাবে নিব, এখান থেকে আমরা এটা 3টে লাইন, আমরা 3টে লাইন সিলেকশন করলাম, মানে 3টে লাইন মার্ক করলাম। 3টে লাইন মার্ক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে সেন্টার অ্যালাইনমেন্ট, Ctrl+E পেস্ট করতে পারেন, অথবা এখান থেকে আপনারা অপশন বার থেকে আপনারা মাউস পেস্ট করতে পারেন। দেখেন আমাদের কিন্তু 3টাই চলে আসছে মিডিলে। তো এখন আমাদের কিন্তু বাম সাইডের যে মার্জিন বা বাম সাইডের যে কলমটা আছে, ওই কলমের সাথে লাগানো নাই। এখন যদি আমি পুরো পেজটা নিতে চাই, তাহলে আমাদের পুরো পেজটাই সিলেকশন করতে হবে। পুরো পেজটা সিলেকশন করে এগুলো সহ সিলেকশন করবেন, না চাইলে এগুলো বাদ দিয়ে নেবেন, যেগুলো সেন্টারিং আছে এগুলো বাদ দিয়ে নেবেন। তারপর এগুলো সহ দিলে মানে অ্যাডজাস্টটা ভালো হবে। যাই হোক, এখান থেকে আমরা এই যে দিয়ে দিলাম, তেমন অ্যাডজাস্টটা ভালো হয়ে গেল। এখানে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন যে আমরা কিন্তু টেক্সটের ফন্টটা কিন্তু কমাইছিলাম এগুলোর, আর এগুলো কিন্তু বাড়তি আছে। আমরা যদি টেক্সটের ফন্টটা কীভাবে দেখব, এখানে কিন্তু একটা মূল বিষয়, আমরা এখানে কত আছে টেক্সটের ফন্ট এবং এখানে কত আছে, আমরা যদি এখানে প্রত্যেকটার উপরে ক্লিক করি এবং এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি যে টেক্সটের ফন্টটা 28 আছে, আর এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি টেক্সটের ফন্টটা 26 আছে। এখন আমি একটার আছে 26, একটার আছে 28, এখন আমি সবগুলো একবারে সমন্বয় করবো কীভাবে, সবগুলো একবারে আমি
লিখবো বা একবারে আমি কাজ করবো কীভাবে, একবারে আমি নিয়ে আসবো কীভাবে, তার জন্য আপনার সবার প্রথমে মার্ক করতে হবে। এই যে সবার প্রথমে মার্ক করলাম, মার্ক করে আপনি হাতেও টাইপ করে দিতে পারেন অথবা অ্যারো ডাউনে ক্লিক করতে পারেন। আমি তো হাত টাইপ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন 26। আমরা 26 দিয়ে এন্টার ক্লিক করবো, এন্টার ক্লিক করবো। দেখেন এখন কিন্তু সবগুলো সমান হয়ে গেছে, সবগুলো কিন্তু 26 হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। আর তারপরে এখান থেকে যদি আমি টেক্সটটাকে যদি আমি এই যে ডান পাশের মার্জিনের সাথে লাগাতে চাই, তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু ক্লিক করতে পারি। যে রাইট সাইড, আমরা রাইট সাইডে ক্লিক করতে পারি। এটা ছিল লেফট সাইড আর এটা ছিল রাইট সাইড, ঠিক আছে। এই যে এভাবে করতে চাইলে একটু হিজিবিজি, তাহলে যে সেক্ষেত্রে এটাও আপনারা করতে পারেন, ঠিক আছে। আর যদি লেফট সাইডে চান, লেফট সাইডের মার্জিনের সাথে চান, তাহলে লেফট সাইডের মার্জিনের সাথেও কিন্তু আপনারা এটা নিয়ে আসতে পারেন। তারপরে এখানে আমরা চাচ্ছি সেন্টার, আমরা সেন্টার করে দিচ্ছি। আশা করি যে অ্যালাইনমেন্টের বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এখন আরও একটা মূল বিষয় হচ্ছে লাইন স্পেস। আপনারা লাইন স্পেস অনেক সময় সিলেকশন করেন, যেমন আমার এখানে লাইন ফাঁকা আছে কত, আমার লাইন ফাঁকাটা আমি দেখব। এখানে আমরা কপি করলাম, মার্ক করার পরেও এখান থেকে আমরা যাব, দেখতে পাচ্ছেন লাইন স্পেস। আমার লাইন স্পেস এখানে আছে 1.15 আছে। এখন যদি এটার চাইতে আমি আরও একটু কমাতে চাই, তাহলে আমাদের 1 পয়েন্ট দিতে হবে। দেখেন অন্য লাইনের চাইতে কিন্তু উপরের যে লাইনটার স্পেসটা কিন্তু কমে গেছে, ফাঁকা যে অংশটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন যদি আমি এটা চাইতে বড় দিতে চাই, তাহলে অন্যান্য লাইনের চাইতে উপরের লাইনগুলোর ফাঁকা অংশ কিন্তু বেড়ে গেছে। তাহলে এটা যদি এভাবে দিতে চাই, তাহলে কিন্তু ঠিক সেম টু সেম হচ্ছে। তারপর এভাবে দিলে এভাবে, তারপর যদি এটা এভাবে নিতে চাই, এভাবেও নিতে পারি, ঠিক আছে। এটা আপনাদের লাইন স্পেস কত রাখতে হয় এটা অবশ্যই আপনারা রাখবেন। সাপোজ আমরা কিন্তু এখানে লাইন স্পেস দিচ্ছি, যেমন এখান থেকে এন্টার ক্লিক করেও দিতে পারি লাইন স্পেস। এই যে এন্টার ক্লিক করে দিলাম। এখন এখান থেকে এন্টার ক্লিক করে দিলাম, বাট এখানে এখন চাচ্ছি যে এখানে এই যে দুইটা এন্টারের মাঝ বরাবর যে লাইনটা থাকবে, এতটুকু যেটুকু থাকে এতটুকু আমাদের চাইতে একটু বড় নিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, যে এই যে মাউসের কার্সারটা ঠিক মাউসের এই যে লাইন স্পেসের যে ফাঁকা অংশতে আপনারা নিয়ে আসবেন, নিয়ে এসে কন্ট্রোল আপনাদের ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। আপনাদের সেকেন্ড ব্র্যাকেটে সিলেক্ট করবেন ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ক্লোজ ক্লিক করবেন। এই যে ব্র্যাকেট ক্লোজ ক্লিক করে আমরা লাইন স্পেসটা কমাচ্ছি। আবার যদি ব্র্যাকেট ওপেন ক্লিক করেন তাহলে লাইন স্পেস বাড়তেছে, ঠিক আছে। ব্র্যাকেট ওপেন ক্লোজ আপনারা ক্লিক করে দেখবেন, তাহলেই আপনাদের আশা করি কাজটি হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি লাইনটা কমাই দিলাম, কার্সার দিয়ে কমাই দিলাম, আমরা ব্যাক স্পেস দিয়ে আমরা লাইনটা কমাই দিলাম, যেভাবে আছে স্বাভাবিকভাবে থাকুক। আচ্ছা, তারপরে এখানে চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা লাইন, আমার লাইনটা সিলেকশন করি, এই লাইনটা সিলেকশন করে আমরা এই লাইনটা মার্ক করি একটু, যেমন এই লাইনটা রঙে মার্ক করি। আপনার যদি কোনো লাইন লিখেন বা হেডলাইন লিখেন, যদি হেডলাইনটাকে আপনি কালারিং করতে চান, বা আপনি কোনো বায়োডাটা লিখেন, বায়ো লেখার পরে যদি ওই বায়োর যে ইনফরমেশনগুলো, যদি মূল ইনফরমেশন যেমন ফ্যামিলি ইনফরমেশন এভাবে লিখে হাইড করে বাট কালারিং করতে চান, তখন এটা কিন্তু আপনি এভাবে করতে পারেন খুব সহজে। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু খুব সহজে করতে পারেন। এখানে বিভিন্ন কালারিং আছে, আপনারা কালারিংগুলো আপনারা খুব সহজে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, নো কালার দিয়ে দিচ্ছি, আমি এটা নো কালার দিয়ে দিলাম। নো কালার দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনারা যদি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা বর্ডার দিব, ঠিক আছে। আমরা বর্ডার দেওয়ার জন্য আমরা যে কালারটি আছে, এই যে আপনাদের স্পেসিং কালারের পাশে যে বর্ডার কালার, ঠিক আছে, বর্ডার কালার, এটা বোন সাইড, লেফট সাইড, রাইট সাইড, আপ সাইড, ডাউন সাইড, সবগুলো সাইডের জন্য এই বর্ডারটি আপনারা যদি চান এই বর্ডারটিও কিন্তু সিলেকশন করতে পারেন বা সিলেকশনে দিতে পারেন। বা যেমন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা বর্ডার দিব, এখানে বর্ডার দেওয়ার জন্য আমি বোন সাইডে দিব, বোন বর্ডার দিব বা টপ বর্ডার দিব। আমি একটা বোন বর্ডার দিচ্ছি,
দেখেন কিন্তু হয়ে গেছে, একটা কিন্তু আমাদের মাঝে একটা রো চলে আসছে। এখন যদি আমি এটা কেটে দিই, আমি এটা কেটে দিলাম, আমি জাস্ট এই মাছ থেকে একটু দেখাই এখান থেকে, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এখান থেকে জাস্ট বোন সাইডে দিয়ে দিলাম, একটা দিলাম, তারপরে এখান থেকে আপেও দিব, এই আপেও দিলাম, এটাকে আপ দিলাম, তারপরে এখান থেকে আমি চাচ্ছি লেফট সাইডে দিলাম, তারপরে এখানে চাচ্ছি রাইট সাইডে দিলাম, তারপরে আমরা এখানে চাচ্ছি অল সাইড দিব। তাহলে অল দিলাম, দেখেন অলে কিন্তু আসে নাই। আমরা যদি এখানে মার্ক করি, এখানে মার্ক করে যদি অলে দেই, তাহলে কি হবে দেখি রেসপন্সটা এখানেও আসছে না। যাই হোক, এখানে দরকার নেই। আমি যদি দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু আমাদের একটা কিন্তু বক্স আকারে হয়ে গেছে, যে কোনো একটা টেক্সট ধরে আমরা বক্স আকারে লিখতে পারবেন। কীভাবে এটা টেবিলের মতো না, হ্যাঁ এটাও টেবিলের মতো, এটা ম্যানুয়ালি ভাবে সিলেকশন করতে হয়, কীভাবে টেবিল ক্রিয়েট করতে হয় এটা হয়তো আমরা পরবর্তী ধাপে দেখাবো, আস্তে আস্তে দেখাবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যত প্রকার কাজ আছে, আমরা জাস্ট আগে বেসিকটা জানবো, বেসিকটার সাথে আমরা টুলসগুলোর সাথে পরিচয় হবো, এবং আস্তে আস্তে আমরা কিন্তু কাজ শিখবো। যাই হোক, আমরা কিন্তু আজকে যে হোম বাটনের টুলসগুলো আপনাদের শেখানোর ট্রাই করছি। এর পরবর্তীতে হোম বাটন যখন নিয়ে আলোচনা করব, তখন আমরা কাজ করব পারফেক্টলি, প্রফেশনালিভাবে কীভাবে কাজ করতে পারি সেটা আমরা করব। যাই হোক, আমরা কিন্তু আমরা কেটে দিতে পারি, আমরা একদম নো বর্ডার, আমরা কোনো বর্ডারের প্রয়োজন নেই, আমরা কিন্তু বর্ডারটি কেটে দিলাম। এখন যদি আমরা চাই, যে এটাকে পুরোটা সিলেকশন করি, আমরা এটাকে পুরোটাকে সিলেকশন করলাম। সিলেকশন করে আমরা এখান থেকে বর্ডার দিব, এখানে অল বর্ডার, আমরা অল বর্ডারে কিচ্ছু আসছে না, আমরা অল বর্ডার দিলাম। দেখেন এই অল বর্ডারে কিন্তু আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট হয়ে গেল। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট হয়ে গেল এই অল বর্ডার। এখন এখান থেকে অল বর্ডারটা যদি আবার কেটে দিতে চাই, তাহলে অল বর্ডারটি কেটে দেওয়ার জন্য এখান থেকে আমাদের নো বর্ডারে ক্লিক করতে হবে। এখন এখান থেকে যদি আমি যেমন দুইটাকে সিলেকশন করে আমরা বর্ডারে চলে যাই। বর্ডার, এখান থেকে আমাদের যদি হরিজন্টালি লাইনগুলো সিলেকশন করতে হয়, এখান থেকে সিলেকশন করব। যদি কোনো বর্ডার ড্রয়িং করতে হয়, করব। এখান থেকে যদি বর্ডারগুলো সিলেকশন করে যদি দিতে হয়, যেমন এখান থেকে বর্ডারে লাইনগুলো যদি দিতে হয়, লাইনগুলো কেমনভাবে দিব, ঠিক আছে, বক্স আকারে দিব না আকারে, 3D আকারে দিতে চাইলে 3D আকারে দিতে পারবেন। এটা আপনার মতো করে আপনি কাজ করতে পারবেন। যাই হোক, এখান থেকে আমি যদি চাই যে বর্ডারটাকে এই বিষয়টি রূপান্তর করব, তারপরে এখানে যদি কালার চাই, আমি কোন কালারটি দিব, এখানে লাল কালার দিব। এখানে কালারের পাশাপাশি যদি এটাকে, হ্যাঁ এটা 3.4 আছে, 4 ফিটি, 3.4:2। তারপরে এখানে প্যারাগ্রাফ এখানে থাকুক, এখানে ওকে। তারপরে এখানে বর্ডার পেজ বর্ডারে এখানে আসবো। পেজ বর্ডার তো আমাদের আপাতত প্রয়োজন নাই, এটা আমরা পরে দেখাচ্ছি। যাই হোক, এখান থেকে আমরা যতটুকু কাজ করছি ততটুকু দেখাই। এখানে কিন্তু আমরা যতটুকু কালার করছি বা যতটুকু করছি, কিন্তু ওই বর্ডারটি চলে আসছে। এখন যদি আমরা বর্ডারটি ক্লোজ করতে চাই, আবারও ক্লোজ করতে পারি। এখানে নো বর্ডারে এখানে আমরা যাব, এখানে গিয়ে আমরা এখান থেকে নো বর্ডারে ক্লিক করে দেখেন নো বর্ডারটি ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে গেছে। এখন যদি আবারও সিলেকশন করি, তারপরে এখানে যাব, এখান থেকে বর্ডার স্পেসিং, তারপরে এখান থেকে আমরা যদি চাই, এখন যেমন এখানে ক্লিক করব, এখন এখান থেকে বিভিন্ন পিটি নিতে পারবো। ঠিক আছে, বিভিন্ন ধরনের 1 পিটি, হাফ পিটি, এভাবে বিভিন্ন পিটি নিতে পারবো, বা বিভিন্ন সাইজটা আমরা এখান থেকে সিলেকশন করতে পারবো। আবার এখান থেকে দেখতে পাবেন কাস্টমাইজ, এখান থেকে কাস্টমাইজ করে নেবেন, 3D সিলেক্ট করে নেবেন। এখন আমরা চাইছি যে পেজ বর্ডার, ঠিক আছে, পেজটা আমাদের আছে, পেজটার বর্ডার দিব। পেস্টের বর্ডারটা আমরা দিব বিভিন্ন কালারের দিতে পারি, যেমন এখান থেকে আমরা পেস্ট বর্ডারটি দেওয়ার জন্য আমরা এখন নিচে গেলাম, নিচে গিয়ে যে কোনো একটা সিলেকশন করতে পারি, করলাম, একটা সিলেকশন করে এখানে কালার দিব লাল, এখানে লাল কালার দিলাম। এখানে কোন পিটি দিব, এখানে আমরা জাস্ট 4 পিটি দেই, 3 পিটি দেই,
3PD দেওয়ার পরে যে আর্ট সিলেকশন করতে চাই, আমরা যদি কোনো যদি আমরা ইমেজ সিলেকশন করতে চাই বর্ডারে, যেমন আমরা যদি এটাই রাখি, এটা রাখার পরে আমরা যদি ওকে দেই, তাহলে দেখেন এরকম কিন্তু বর্ডারটা কিন্তু এরকম চলে আসছে, পেজ বর্ডার। ঠিক আছে, এখন যদি আমি পেজ বর্ডারটি কেটে দিতে চাই, যেমন আমি যদি পেজ বর্ডারটি আবারও এখানে যাই, এখানে গিয়ে আমি যদি পেজ বর্ডারটি আমি এভাবে রাখতে চাচ্ছি না, আমরা যদি কোনো ইমেজ টাইপের দিতে চাই, তাহলে ইমেজ টাইপের ম্যানুয়ালি যেগুলো ইমেজ আছে এগুলো আপনি দিতে পারবেন। যেমন এই যে আপেল সিস্টেম, এই যে আপেল, এগুলো অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো কিন্তু আপনারা দিতে পারেন। যেমন আমি এখান থেকে 2-3টা অপশন আপনাদের দেখা দিচ্ছে। এই যে আপেল সিস্টেমটি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেজ বর্ডার। এই পেজ বর্ডারের কাজটা হলো এটা। এখন যদি আমি চাচ্ছি যে পেজ বর্ডারটি এভাবে না, আরও একটু গর্জিয়াস করতে চাচ্ছি, সেক্ষেত্রে আবারও পেজ বর্ডারে যাব। এখান থেকে আমি যদি কেউ যদি সার্টিফিকেট ক্রিয়েট করে, সার্টিফিকেট ক্রিয়েটের জন্য পেজ বর্ডারের অবশ্যই প্রয়োজন আছে, সেই বর্ডারগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সাপোজ এখানে যেমন এখানে কিন্তু এই যে অনেকগুলো বর্ডার আছে, এই বর্ডারগুলো কিন্তু আপনারা সিলেকশন করে দিতে পারেন। এই যে এভাবে কিন্তু বিভিন্ন রকমের বর্ডারের কাজ করতে হয় আপনাদের, বিভিন্ন রকমের লেখা বা পেজটা সুন্দর করার জন্য বিভিন্ন যত যত আর্ট করবেন তত আপনার কাছে ভালো লাগবে, বা ক্লায়েন্টের কাছে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি কোনো সার্টিফিকেট লিখতে চাই, এভাবে কোনো সার্টিফিকেট এটা আমরা লিখতে পারি বা করতে পারি। এখানে অনেকগুলো বর্ডার আছে, আপনি বর্ডারগুলো আপনাদের নিজস্বভাবে কাস্টমাইজ করে দেখবেন। ঠিক আছে, বা ভালোভাবে কাস্টমাইজ করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বর্ডারের যে বক্সটা, এটা যে চৌকা বক্সটা, ঠিক এভাবে এখানে যতগুলো সিলেকশন করবেন সবগুলো প্রিভিউ এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রিভিউ। এখানে আমরা যদি সিলেকশন করি, এই যে এভাবে প্রিভিউ শো করবে, এভাবে প্রিভিউ শো করবে, এভাবে শো করবে। আপনি যতগুলো কাজ করবেন সবগুলো প্রিভিউ এভাবে শো করবে। আচ্ছা, এখান থেকে আমরা যদি এটা রেখে আমি চাচ্ছি যে উপরের অংশ থাকবে, নিচের অংশ থাকবে, আপ এবং ডাউন, এই দুটো অংশ থাকবে, লেফট এবং রাইট সাইড থাকবে না। আমরা রাইট সাইড লেফট সাইড কেটে দিলাম, দেখেন উপরের অংশ নিচের অংশ আছে। আমরা যদি এটা প্র্যাকটিক্যাল দেখতে চাই, তাহলে ওকে দিলাম। দেখতে পাচ্ছেন যে এই উপরের অংশ আছে এবং নিচের অংশ আছে, আমাদের লেফট সাইড নেই, রাইট সাইড নেই। এখন আমি আবারও চলে যাচ্ছি, চলে গিয়ে এখানে যাচ্ছি আমি রাইট সাইড লেফট সাইড দিতে চাচ্ছি না। এখানে আমরা ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে উপরের অংশ আছে, রাইট সাইড আছে এবং নিচের সাইড আছে, যেমন ডাউন সাইড আছে। এখানে কিন্তু আমাদের লেফট সাইড নাই। তাহলে কিন্তু আমরা কিন্তু জাস্ট আমাদের নিজস্বভাবে আমরা কিন্তু খুব সহজভাবে কাস্টমাইজ করতে পারি, ঠিক এভাবে। ঠিক আছে, আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কাস্টমাইজ করতে হয়। আমরা যদি চারোটাই তুলে দিতে চাই, তাহলে চারোটা তুলে দেওয়া যাবে না। এখানে লেফট সাইড ক্লিক করব, ডাউন সাইড, আপ সাইড ক্লিক করে আমরা কিন্তু ওকে দিলে আমাদের কিন্তু জিনিসটা হয়ে গেছে। তারপরে আপনাদের এটা কোনো প্রয়োজন নেই, এটার দরকার নেই আপনাদের এই স্টাইলে। আর তারপরে আপনারা এখানে ওকে দিবেন, দেখেন আপনাদের কিন্তু ওগুলো চলে গেছে। এখানে কিন্তু একটা বক্স আকারে চলে আসছে। এই বক্সে যদি আপনারা ক্লিক কাটতে চান, তাহলে এখানে নো বর্ডার দিয়ে দিন। নো বর্ডার দিয়ে দেওয়ার পরে অটোমেটিক কিন্তু বর্ডারটি চলে যাবে। আশা করি আপনারা এ টু জেড এগুলো বুঝতে পারছেন। তারপরে আমরা আরেকটা আলোচনা করি, আমরা এরপর আলোচনা করব। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা গুলো মার্ক করবো, এখানে লেখাগুলো বা টেক্সটগুলো মার্ক করলাম। টেক্সটগুলো মার্ক করার পর এখানে কিন্তু বিভিন্ন নর্মাল লেখা আছে এবং এখানে হাইট লাইন লেখা আছে। এখানে এগুলো আপনি যখন একটা লাইন করবেন, লাইনগুলোকে আপনি হাইট করবেন বা আপনি লাইনগুলোকে হেডিং করবেন, বা আপনি লাইনগুলোকে ভালোভাবে প্রেজেন্ট করবেন, ভালোভাবে শো করে দেখবেন, তাইলে কিন্তু আপনি এগুলো সিলেকশন করতে পারেন। এই যে এগুলো দিয়ে আপনি সিলেকশন করে কাজ করতে পারেন। তারপরে আমরা দেখব যে কিভাবে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটি, এখানে কালারিং অপশন, কালার ফন্ট, এখানে বিভিন্ন কালার ফন্টগুলো আছে। এগুলো ফন্ট কালার, এগুলো আপনাদের এখন প্রয়োজন হবে না, বাট এগুলো শেখা অযথা, এগুলো দরকার নেই। তারপরে এখানে ফাইন্ড অপশন আছে, আপনারা যদি কোনো কিছু খুঁজতে চান, যেমন আমাদের এখানে সাপোজ এখানে 10টা নাম্বার আছে, যেমন আমাদের এখানে নাম্বার আছে 77 এখানে নাম্বার আছে। সাপোজ আমরা ধরেন N55, এই যে N55, আমরা N55 দিলাম।
তারপরে এখানে নাম্বার আছে সাপোজ আমার এইচ, হ্যাঁ এইচ, এইচ 88, এখানে নাম্বার আছে এইচ 88। তারপরে এখানে নাম্বার আছে আমাদের ই ই ই 66, আমাদের ই 66। তারপরে এখানে নাম্বার আছে ধরেন আমার এল এল, এখানে এল আছে, এল এ আছে L11। তাহলে এগুলোর বিভিন্ন নাম্বার আছে। এখন যদি কোনো ক্লায়েন্ট বা আপনার অফিস কর্মকর্তা, কোনো অফিস আপনার বস যদি বলে যে আমাকে এখানে 100 পেজ আছে বা 100 ডকুমেন্ট আছে, 100 ডকুমেন্ট থেকে আমার যার রোল নাম্বার বা যার অফিস নাম্বার বা কক্ষ নাম্বারটি L11 বের করে দাও, L11 বের করে দাও। এখানে 1000 বা 1 লাখ ডকুমেন্ট আছে বা 100 পেজ আছে। 100 পেজের ভিতর থেকে যদি L11 বের করে দিতে হয়, তাহলে আমাকে ওই পেজটা আগে থেকে মনে রাখতে হবে, তাই না? আগে থেকে মনে রাখতে হবে যে L11 কোথায় আছে। আর যদি আপনি কোনো বাইচান্স ভাবে ইন্টারভিউ দিতে যান বা ইন্টারভিউতে যদি আপনি ইন্টারভিউ দিতে চান, তাহলে যদি ইন্টারভিউতে আপনার জিজ্ঞাসাই করে ফেলায় যে আমার এখানে 100 পেজ আছে, আপনাকে জাস্ট পরীক্ষা দিবে 100 পেজের ভিতর থেকে L11 এই সংখ্যাটি আমাকে বের করে দাও। তখন যদি আপনি এভাবে খুঁজতে থাকেন যে L11 সংখ্যাটি 100 পেজ, এখানে কিন্তু 100 পেজ থাকবে, শো করবে L11 সংখ্যাটি। এভাবে খুঁজবেন, এভাবে 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 প্রত্যেকটা লাইন ধরে খুঁজবেন। এখানে দেখবেন বি পাইতেছেন, B11 পাইতেছেন, তারপরে BN পাইতেছেন শুধু, তারপরে N55 পাইতেছেন। এভাবে যেতে 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 আপনি 99তম গেলেন, তারপরে খুঁজে পাইলেন না, 100 পর্যন্ত গেলেন, খুঁজে পাইলেন না। তখন যদি বলেন যে স্যার এখানে নাই, আপনি যেটা বলছেন এই সংখ্যাটি নাই, তখন কিন্তু আপনার চাকরি ক্লোজ, ডিসমিস, ঠিক আছে? তখন কিন্তু আপনার চাকরিটা হবে না। তাইলে আপনাকে এক্সট্রা ট্যালেন্ট নিতে হবে, আপনাকে ট্যালেন্টফুল হতে হবে। ট্যালেন্টফুল হয়ে আপনাকে কিন্তু কাজটা বুঝিয়ে দিতে হবে তাকে, তখনই কিন্তু আপনি এটা চাকরির আশা করতে পারেন। আপনাকে যদি এক্সট্রা ট্যালেন্টফুল না হতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনো চাকরির আশা করতে পারেন না, ঠিক আছে? আপনি 100 পেজ দেখবেন, 100 পেজের ভিতর থেকে আপনার ওই যে L11 এইটা চোখ ফাঁকি দিয়ে অন্য চোখ ফাঁকি দিয়ে চলে যেতেই পারে। এইটা স্বাভাবিক, এটা 100%ই স্বাভাবিক, ঠিক আছে? 99% না, 100%ই স্বাভাবিক, ঠিক আছে? 100%-এর পরে যে একটু থাকে সেইটু হয়তো বা আপনার চোখের, এটা 100% স্বাভাবিক। এটা 100% যেটা পরে যদি থাকবে সেইটা হয়েছে আপনি আপনার যোগ্যতা চাকরি পাচ্ছেন না, কেননা আপনি এটা খুঁজতে মেলা টাইম লস করছেন। এটা খুঁজতে জাস্ট 2-1 সেকেন্ডের ব্যাপার। সর্বোচ্চ 1 মিনিট নেন বা সর্বোচ্চ 1 মিনিট টাইম দিবেন। আপনি হয়তো বা প্রথমে যাবেন, আপনার কনফিডেন্স কিভাবে কি আছে বা তাদের কাছে একটু মানে আনকমফোর্টেবল ফিল হবে, ঠিক আছে? এভাবে হতে পারে। বাট আপনি যদি ঘন্টার পর ঘন্টা আপনি যদি 10 মিনিট ওভার করে ফেলান, আপনি জাস্ট একটা সংখ্যা বের করতে যদি 10 মিনিট, তারপরে একটা সংখ্যা বের করতে যদি 2 মিনিটের ওভার করে ফেলান, তখনই কিন্তু আপনাকে ডিসকোয়ালিফাই করে দিবে, ঠিক আছে? তাইলে আমরা কিভাবে ওই সংখ্যাটি খুঁজে বের করব? আমরা L11 খুঁজে বের করব। আমরা পেজের কোথায় আছে জানি না, ঠিক আছে? আমরা জানলেও জানি না। এখন L11টা আমরা বের করার জন্য আমাদের এই যে ফাইন্ড অপশন, ঠিক আছে? আমাদের এই যে ফাইন্ড অপশনটা যেতে হবে, সরি, আমাদের এই ফাইন্ড অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখবো L, তারপর লিখবো 11। দেখেন তো আসছে কিনা, ভেরি ইন্টারেস্টিং বিষয়। দেখতে পাচ্ছেন যে L11টি আমাদের মার্ক করে চলে আসছে। এখানে যদি 100 পেজ থাকবে, 100 পেজের ভিতরে কোন পেজে থাকবে এটা আমরা জানি না, ঠিক আছে? কোন পেজে থাকবে এটা আমরা জানি না, বাট যে পেজেই থাকুক, আমি লেখার সঙ্গে সঙ্গে যদি ডকুমেন্ট বা আমার টেক্সট ঠিক থাকে, টেক্সটের এক্সপ্লেন বা সব কিছু যদি ঠিক থাকে, ওকে খুঁজে নিয়ে বের করে আপনার সামনে হাইড করে শো করবে, ঠিক আছে? আপনার মাঝে কালারিং করে শো করবে যে অমুক পেজে আছে, এই জায়গাটায় আছে, এই লাইনটায় অমুক পেজে এই লাইনটায় আছে, বা এই পেজটা দেখেন L11 এই যে পেয়ে গেছি খুঁজে, আপনার নামটাও খুঁজে পেয়ে গেছি ডকুমেন্ট থেকে। তো এইভাবে আপনাকে খুঁজতে হবে। আপনি এভাবে খুঁজবেন, বসকে বলবেন এই যে মাত্র 1 সেকেন্ডের একটা বিষয়, 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি বিষয়টি
অ্যানালাইসিস করতে পারবেন বা খুঁজে বের করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন, বের করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে L11টি আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার চলে আসবে। এখানে পেজ নাম্বারটি চলে আসবে এবং এখানে ওয়ার্ড নাম্বার চলে আসবে, কত নম্বর ওয়ার্ডে আছে আপনি সেই ওয়ার্ডটিও তাকে ভালোভাবে এক্সপ্লেন করবেন। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন হয়তোবা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যখন জব করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই ধরনের কোশ্চেন করতেই পারে, স্বাভাবিক। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন করতেই পারে, এটা স্বাভাবিক। এটা কোশ্চেন থেকে আপনি যেভাবে কাজ পেতে পারেন বা আপনার ক্লায়েন্টের কাছ থেকে, অথবা আপনি যেভাবে জব পেতে পারেন, এটাই চেষ্টা করবেন। আর ভিডিওগুলো ভালোভাবে দেখবেন, ভিডিওগুলো কখনোই এড়িয়ে বা টেনে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না। তাহলে আপনি এইভাবে গুরুত্বপূর্ণ টিপস বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি কিন্তু একদমই শিখতে পারবেন না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এগুলোর কোনো কাজ নাই, রিপ্লেস এগুলো কোনো কাজ নাই। এগুলো আপনাদের রিপ্লেস করার জন্য যদি L11 যদি আপনি খুঁজতে চান তাহলে এগুলো এখানে থেকেও খুঁজতে পারেন। এগুলো বেশি না। আমি যেটা শিখিয়েছি ফাইন্ড অপশনটা আপনারা যদি মনে রাখেন তাহলে আপনাদের আশা করি কোনো এই যে আপনাদের কোনো যদি ডকুমেন্টে দেয়, ডকুমেন্ট থেকে যদি কোনো কিছু খুঁজতে বলে, আপনারা যে বাংলা লেখা হোক ইংলিশ লেখা হোক, ডকুমেন্ট থেকে যদি কোনো কিছু খুঁজতে বলে আদৌ আপনারা জাস্ট 5 সেকেন্ডে আশা করি পারবেন। জাস্ট আপনাদের টাইপ করতে যতটুকু সময় লাগে, টাইপ করার ভিতরে যদি এক্সপ্লেনগুলো ঠিক থাকে, ওইটুকু ঠিক করতে বা টাইপ করতে যতটুকু আপনাদের সময় লাগে ততটুকু সময়ই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডকুমেন্টটা খুঁজে বের করে আপনাদের যে বস আছে বসের সামনে প্রেজেন্ট করতে পারবেন। বুঝতে পারছেন? যদিও বুঝতে কোনো সমস্যা আমাকে নক করবেন, আমি আপনাদের বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। আর যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছেন তারা ফেসবুক চ্যানেলটি অবশ্যই লাইক ফলো করে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে আপনি উপকৃত হয়েছেন, আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত হতে পারে। দেখতে পাচ্ছেন যে সব বিষয়গুলো কিন্তু আমি ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি। যদিও না বুঝতে পারেন যে আমার বুঝে আসতেছে না আমি কিভাবে কাজ করব, ভিডিওটি বারবার দেখবেন। আর ভিডিওটি টেনে দেখবেন না, সময় নিয়ে ভিডিওটি বারবার দেখবেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে ভালোভাবে আপনি কাজ করতে পারবেন। আপনি যদি ভালোভাবে কাজ করেন তাহলে আপনার ভালো যদি স্কিল থাকে, আপনার স্কিলের মূল্যায়ন করতে হবে। আজ হোক বা কাল হোক আপনি স্কিলের মূল্যায়ন পাবেন, যেভাবে পান। বাট সরকারি চাকরি বা কোনো কোম্পানির চাকরি বা অথবা নিজস্ব কোনো প্রতিষ্ঠান থেকে বা নিজস্ব কোনো ফ্রেন্ড সার্কেল, যেভাবে পান আপনি, ছোটোভাবে পান বড়োভাবে পান, যদি ভালোভাবে স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে আপনি যেভাবে পারেন ওভাবেই মূল্যায়ন হবে। একদিন না একদিন মূল্যায়ন হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, আপনি যতটুকু স্কিল গ্যাদার করবেন ততটুকু আপনি মূল্যায়ন পাবেন, এটা কোনো ব্যাপার না। এটা এটা স্বাভাবিক একটি বিষয়। আপনি ভালো করে কাজ করেন, ভালো করে কাজ শিখেন, ভালো করে কাজ করলে, ভালো করে কাজ শিখলে আপনাদের বিষয়গুলো বা কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হলে অবশ্যই আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ করে আপনারা কিন্তু তাক লাগিয়ে দিতে পারবেন, বা আপনারা কিন্তু যে কোনো প্রতিষ্ঠানে যদি সাপোজ আমি আরেকটু উদাহরণ দেই, যেহেতু আমি অনেকগুলো বক করে ফেলছি, আরেকটু উদাহরণ দেই। যদি দুইটা সেলের ভিতরে কম্পিটিশন হয়, দুইটা সেলের ভিতরে যদি যখন একটা কোঠায় বা একটা, ঠিক আছে, দুইজন লোক নিবে, আপনাদের এখানে সাপোজ 10 জন সিলেকশন হয়েছেন, 10 জন সিলেক্ট হয়েছেন, 10 জনের ভাইবা হবে বা প্র্যাকটিক্যাল হবে। 10 জনের প্র্যাকটিক্যালে 10 জন ভাইবা হবে, 10 জনের ভাইবার ভিতরে 10 জনই টিকছেন, ভাইবার পরে প্র্যাকটিক্যাল হবে। এখন প্র্যাকটিক্যাল যদি আপনারা 10 জন থাকেন, তো 10 জনের ভিতর থেকে আপনি জাস্ট কি আগে বের করতে পারে, ঠিক আছে, যে বিষয়টি দেখালাম, ফাইন্ড আউট কে বের করতে পারে, ঠিক আছে, ফাইন্ড করে কে বের করতে পারে। এখন 10 জনের ভিতর থেকে সবাই যে কম্পিউটার জানবে এমন না, আবার 10 জনের ভিতরে 10 জনও জানতে পারে, ঠিক আছে। 10 জনের জানাটা আলাদা আলাদাও হতে পারে, এভাবেও হতে পারে। আবার 10 জনের জানাটা একই হতে পারে। যেমন 10 জনের জানাটা আলাদা আলাদা কীভাবে, 10 জনের জানাটা যেমন আলাদা আলাদা, যেমন আপনি ওই যে 1 থেকে 100 পর্যন্ত অনেকের চোখের যেমন ব্রেনটের শার্প বেশি, মেধা বেশি, বা চোখ দিয়ে একভাবে তাকিয়ে
দেখবেন 2-1 মিনিটের ভিতরে বের করে দিবে। ঠিক আছে, 2-1 মিনিটের ভিতরে বের করে দিবে। আবার অনেকে এখানে থেকে একটু টাইপ করে দেখবে, এখান থেকে টাইপ করে দেখবে। ঠিক আছে, এখান থেকে টাইপ করে বা একটু দেখবে, বা অনেকে দেখবেন সঙ্গে সঙ্গে পেজ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফাইন্ড অপশনে যাবে। এই ফাইন্ড অপশনটা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ, ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ সঙ্গে সঙ্গে যাবে, সঙ্গে সঙ্গে গিয়েই বি লিখবে। বি লেখার পরে আপনার B77 আছে, B77টি এই যে ক্লিক করার সঙ্গে সঙ্গে বের করে দেবে। এই যতটুকু সময় সে নিচ্ছে তার ততটুকু সময় আগে আপনার কাজ করতে হবে। ঠিক আছে, আপনার কাজ করতে হবে যে জাস্ট যদি একজন দুইজনে বলছে, 3 নাম্বার জন আমি থাকবই এভাবে। ঠিক আছে, এভাবে এক্সপিরিয়েন্স আপনাকে গ্যাদার করতে হবে। বা আমার সব সময় চেষ্টা থাকবে আমি 1 নম্বরে প্রথম বের করে দিব। যাই হোক, আশা করি বুঝতে পারছেন, অনেক কথা বললাম, কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আর বিষয়টা হলো আমি জিনিসগুলো আলোচনা করলাম, বেসিক জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার হলে আমি আপনাদের এইখান থেকে যে হোম বাটনের ফিউচারগুলো আবার কাজ করে করে দেখাবো। যেহেতু আজকে কাজ করে দেখাইছি, মোটামুটি আপনারা বুঝতে পারছেন। যদি হোম বাটনটি আবারও আমরা কাজ করে সুন্দরভাবে দেখিয়ে দিব। যাই হোক, আল্লাহ ভরসা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখবেন, যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায়। আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে চ্যানেলের সাথে থাকলে আমরা চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন। ভিডিওগুলো পেয়ে গেলে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা এগুলো শিখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।